স্বল্প বুদ্ধি, মেধা, ট্রেড অ্যান্ড বার্টার অ্যান্ড প্ল্যানেট অফ কোঅর্ডিনেশন, যাকে আমরা বুধ বলে থাকি, সে আগামী 26শে নভেম্বর বৃশ্চিক রাশিতে গণনান স্টেটে বকরি হতে চলেছে এবং বকরি অবস্থায় পরবর্তী 21 দিন সে থাকবে, নভেম্বরের 16 তারিখ পর্যন্ত। এই বকরি স্টেটে তার সার্বিক ফলাফল তথা অ্যাসেন্ডেন্ট ওয়াইজ যে ফলাফল হয় সেই নিয়ে আলোচনা করব। আলোচনা করার আগে দুটো জিনিস বলি। এরকম প্রশ্ন এসেছে যে বুধ এই ফেজে কম্বাস্টও থাকবে, তো বুধের কম্বাসন নিয়ে আলোচনা আমি অনেকবার আগে করেছি। বুধ কম্বাসন ফেজে বছরে প্রায় 7 থেকে 8 বার থাকে, 7 বার মিনিমাম থাকে, 8 বার থাকে। বুধ এবং রবি সবসময় অত্যন্ত কাছাকাছি, যদি ডিগ্রি ওয়াইজ কখনো দেখেন সেটা কখনোই 27 ডিগ্রি ক্রস করবে না, তার মধ্যে অবস্থান করে। অর্থাৎ বুধ শুক্র, একমাত্র শুক্র বকরি অবস্থায় থাকলে কিছুটা, মানে অনেক ক্ষেত্রে সেটা 62 ডিগ্রি পর্যন্ত ক্রস করে, কিন্তু সেটাও একটা সীমার মধ্যে, তার বেশি কখনো বুধ শুক্র সূর্যের থেকে দূরত্বে অবস্থান করে না। তো সেই হিসাবে বুধের কম্বাসন নিয়ে নতুন কিছু বলার নেই। বছরে যদি অন্তত 7 থেকে 8 বার বুধ কম্বাস্ট হয়, তাহলে বোঝাই যাচ্ছে বছরের প্রায় 4 মাস বুধ কম্বাসন ফেজে থাকে। তো এই অবস্থায় বলতে গেলে, যেটা আমি অনেকবার বলেছি আগে, বুধ সূর্যের সব থেকে কাছের গ্রহ। বুধের যেদিক সূর্যের দিকে থাকে সেদিক পুড়ে যায় এবং উল্টো দিক কম্পারেটিভলি ঠান্ডা থাকে। তো বুধ ইজ এ প্ল্যানেট অফ ডাইকটমি, বুধ ইজ এ প্ল্যানেট অফ ডুয়ালিটি। মিথুন রাশিকে দেখবেন ডুয়ালিটির প্ল্যানেট বলে, এই কারণেই বলা হয় কারণ বুধ প্রকৃতিগতভাবেই সম্পূর্ণ বিষম টেম্পারেচারের একটি টাইনি প্ল্যানেট, কিন্তু সূর্যের কাছে আছে এবং পৃথিবীর থেকেও কম্পারেটিভলি অনেকটাই কাছে আছে, সেই জন্য এর অত্যন্ত বেশি প্রভাব আমাদের উপরে কার্যকরীভাবে দেখা যায়। কিন্তু ট্রানজিটারি প্রভাব, লং টার্মের প্রভাব খুব কম থাকে, খুব রেয়ারেস্ট অফ দ্য রেয়ার থাকে হরোস্কোপে। যাই হোক না কেন, সুতরাং কম্বাসন নিয়ে আমি আলাদা করে কিছু বলবো না। বুধ কম্বাস্ট অবস্থায় যে বিরাট কিছু নেগেটিভ ফল দেওয়া শুরু করে তা নয়। বৃশ্চিকের ঘরে এমনি কিছু ল্যাকুনাস আছে, এমনি কিছু নেগেটিভ সাইডস আছে। সেই নেগেটিভ সাইডস বুধের ক্ষেত্রে খুব একটা প্রযোজ্য নয়। হ্যাঁ, অনেকে বলতে পারে যে তার কালপুরুষের 6th হাউসে সে অবস্থান করছে এবং 6th হাউস তার মূল ত্রিকোণ এক্সল্টেড স্থান এবং 8th হাউসে আসছে, সুতরাং বিপরীত রাজ্য। বুধের বৃশ্চিকে বিপরীত রাজ্যের খুব একটা ফল দেখা যায় না, বিশেষত জ্যেষ্ঠা নক্ষত্রে তো দেখা যায় না। জ্যেষ্ঠা নক্ষত্রের যে স্প্যানটা আছে, অর্থাৎ নবাংশ ভিত্তিক এক বৃহস্পতির ঘর থেকে আরেক বৃহস্পতির ঘর, তো সেক্ষেত্রে বুধ খুব একটা কার্যকরী ফল দেয় না, বরঞ্চ কিছু উদ্ধত্ত অ্যাডামেন্ট বা অ্যাগ্রেসিভনেস বা অল্টারকেশন মেন্টালিটি, এগুলো কিন্তু বেশি পরিমাণে প্রদান করে। তো সেদিক থেকে কার্যকরী রূপ বলা যায় না, অনেক ক্ষেত্রে তার রোলগুলো প্লে করছে, প্লেয়ের মধ্যে অনেকটা বেশি অ্যাগ্রেসিভনেস বা হটকারিতা। আজকালকার দিনে দেখবেন বিভিন্ন অনলাইন যে সার্ভিস হয়, ওরা দেখবেন এই নির্দিষ্ট সময়ে পৌঁছানোর জন্য খুব দ্রুত গতিতে যাতায়াত করে। সেক্ষেত্রে ওদের কম্পালশনটা অন্যরকম, যে সময় পৌঁছাতে হবে, কিন্তু কোনো মানুষ, কোনো একজন নর্মাল ট্রান্সপোর্টার যদি অহেতুক কারণে সেটাকে করে, তখন সেটা এই বৃশ্চিকের সাথে সমতুল্য বা অধিক টেনশন নিয়ে সে কাজটা করে বা অধিক গুরুত্বপূর্ণ। যেমন টাকা ট্রান্সপোর্ট হচ্ছে কোনো এটিএম থেকে কোথাও, তো সেক্ষেত্রে যেরকম খুব ইম্পর্টেন্ট টাস্ক এটা, এবং যারা প্লে করে সেই রকম ধরনের কাজ এখানে প্লে করতে, অর্থাৎ মানে টেকিং লট অফ স্ট্রেস অ্যান্ড টেনশন ওভার মাইন্ডস। তো সেইভাবে বুধ এখানে কাজ করে, সুতরাং এখানে কার্যকরী ভূমিকা সেক্ষেত্রে খুব একটা থাকে না। যদিও আমাদের আলোচনার বিষয়বস্তু আজকে সম্পূর্ণ বিপরীত, যে বুধ এখানে বকরি হচ্ছে। বকরি নিয়ে আগেই বলেছি, যখন কোনো গ্রহ বকরি থাকে উইথ রেসপেক্ট টু পৃথিবী, সেটা হচ্ছে সে তার নিজের কক্ষপথে পৃথিবীর সব থেকে কাছাকাছি সেই মুহূর্তে অবস্থান করছে, এটাকেই ধরে নিয়ে আমরা কাজ করি মানে এটাই প্র্যাকটিক্যাল। কেউ কারোর কক্ষপথ থেকে বেরিয়ে আসবে না, নিজের কক্ষপথের মধ্যে সব থেকে কাছাকাছি অবস্থান করবে। পৃথিবী এবং বুধ এই মুহূর্তে কাছাকাছি অবস্থান করছে যার যার নিজস্ব কক্ষপথের মধ্যে, সেই স্বীয় রাশিতে। তো আমাদের এখানে যে জাতীয় ফল বুধ
প্রদান করবে সেইগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। প্রথম যেটা বলে রাখি একটু টাইমিংটা, সেটা হচ্ছে 16/12/2024 বুধ, ক্ষমা করবেন, 26/11/2024 সকাল 7:39 বুধ বৃশ্চিক রাশিতে মীন রাশির নবাংশে গণ্ডান থাকবে, সুতরাং নিচ থাকবে। সে বকরি হচ্ছে 28°28 এবং বকরি হয়েও পেছন দিকে যখন আসতে থাকবে, আস্তে আস্তে ও যেটা গন্ডাম স্টেটের বাইরে বেরিয়ে আসবে, 24°26°40 নিচে নামবে। সেই দিনটা হচ্ছে 1/1/2025, অর্থাৎ 1 জানুয়ারি, ক্ষমা করবেন আমি ভুল বলছি, সেটা হচ্ছে 30 নভেম্বর 2024, সেটা রাত্রি 9:12 বুধ 26°40 নিচে নেমে আসবে। নিচে নেমে আস্তে আস্তে, তার মানে ও তখন কুম্ভ রাশির নবাংশে অবস্থান করবে। তারপরে আস্তে আস্তে নিচে নামতে নামতে যে ম্যাক্সিমাম দূরত্ব পর্যন্ত বুধ নামবে সেটা হচ্ছে 12°11, সেটা হচ্ছে 16/12/2024 রাত্রি 1:51। বহু জায়গায় দেখবেন সেটা 25 তারিখ বলা আছে, যারা বাংলা মতের হিসেব করে সূর্য উদয়কে দিন ধরে হিসেব করে, তাদের ক্ষেত্রে 25 তারিখ বলা রয়েছে। তো 15 তারিখ বলা রয়েছে। 16/12/2024 12°11 রাত 1:51 বুধ ডাইরেক্ট হবে তুলা রাশির নবাংশে, তার মানে 6টা ঘর সে নিচের দিকে নেমে আসবে। এরপরে বুধ যখন ডাইরেক্ট হয়ে পুনরায় গন্ডান স্টেটে ঢুকবে, সেটা হচ্ছে 1/1/2025, সেটা 26°40 এবং আলটিমেটলি স্করপিও লিভ করবে, সেটা হচ্ছে 4/1/2025 ভোরবেলা, না সকালবেলা 11:56। তারপরে বুধ ধনুতে প্রবেশ করবে এবং তারপরে পরবর্তী প্রায় 2.5 মাসের মাথায় সে মীন রাশিতে গিয়ে প্রবেশ করবে, নিচ হবে, বকরি হবে, শুক্রের সাথে একত্রে অবস্থান করে নিজভঙ্গ রাজ্য হবে। 5টি প্ল্যানেট সেখানে অবস্থান করবে, অর্থাৎ ফাল্গুন মাসের মোটামুটি মিড থেকে চৈত্র মাস পড়ে গেলে রবিও সেখানে প্রবেশ করে যাবে, 5 জন হয়ে যাবে। তো 5 জন অবস্থান করবে মীন রাশিতে, শনি থাকবে, রবি থাকবে, বুধ থাকবে, শুক্র থাকবে এবং সিউডো প্ল্যানেট হিসেবে রাহু অবস্থান করবে। শুক্রও সেখানে বকরি হবে, বুধও সেখানে বকরি হবে। শুক্র 4 মাস অবস্থান করবে, রবি 14 এপ্রিল এই ঘর থেকে বেরিয়ে নিজের এক্সল্টেড স্টেট মেষে প্রবেশ করবে। তো মোটামুটি বুধের এই গোচর অংশের অবস্থান। এবার ফলাফল কি এখানে প্রদান করবে দেখুন। 8th হাউসকে আমরা কালপুরুষের 8ম ঘরকে সবসময় ট্রান্সফরমেশন অফ এনার্জি বলি। আমাকে বহু মানুষ প্রশ্ন করে, আপনি একটা কথা বলেন, ট্রান্সফরমেশন অফ এনার্জি এটা কি বোঝায়? খুব স্বীয় ভাষায় দেখে নিই। আমাদের এনার্জিকে আমরা কি বলি, যে ব্যাটারি, যার মধ্যে তার কেমিক্যাল এনার্জি রয়েছে স্ট্যাটিক রূপে। এবার সেই ব্যাটারিকে আপনি কত কাজে ব্যবহার করতে পারেন। আপনি আলো জ্বালাতে পারেন, পাখা চালাতে পারেন, মোবাইল চালাতে পারেন, হোয়াট এভার। আপনার অ্যাক্টিভিটিসটা কীরকম হবে সেটা কিন্তু ডিপেন্ড করবে আপনি কি কাজে তাকে প্রদান করছেন। তো সেরকমই এনার্জির কিন্তু এখানে ডিরেক্ট ট্রান্সফরমেশন শো করছে। তো এই ট্রান্সফরমেশনটা কোন ভাবের ক্ষেত্রে কীরকম হবে আমরা যখন নর্মালি বলে থাকি, সেইটাই এখানে আলোচ্য বিষয়বস্তু। আমি যখন ট্রান্সফরমেশন অফ এনার্জি বলছি সেটা কিন্তু সবার ক্ষেত্রে সেম ভাব অনুসারে হবে না। যেরকম মনে করুন যে আমি যদি কর্কটের ক্ষেত্রে বলি, লগ্ন ধরে বলছি আপনাদের বোঝার সুবিধের জন্য, তো 5th হাউসে হচ্ছে সেখানে লগ্নপতি নিচ হয় এবং বুধ এখানে যে ট্রান্সফরমেশন অফ এনার্জি দেবে সেটা 5ম ঘর কি, 5ম ঘর আমাদের সবসময় স্বীয় ডেভেলপমেন্টের ঘর, আমাদের সন্তানের ঘর, প্রেম প্রীতি বিবাহ প্রাথমিক পর্যায়ে, অপোজিট জেন্ডারের প্রতি আসক্তির ঘর, আমাদের ন্যাচারাল ডেভেলপমেন্টের ঘর, অ্যাডিশনের ঘর, অর্থাৎ 1+1 যোগ হওয়ার ঘর, সেখানে সবকিছুর বৃদ্ধির ঘর, সেটা 5th হাউস। তো এবং সেই 5th হাউস 9th হাউস আমাদের
আমাদের বেসিক স্ট্যাটাস বা লোকাস স্ট্যান্ডার্ড, যেটাকে আমরা ধর্ম বলি, সেটাকে নির্বাচন করে। তো ফিফথ হাউসকে এখানে ট্রান্সফরমেশন সে দেবে। সেটা কি অর্থে দেবে, কতটা দেবে, সেটা পজিটিভ দেবে কি নেগেটিভ দেবে, ইট ডিপেন্ডস। এইভাবে আমরা ট্রান্সফরমেশনটা বোঝাই। এটাও একটা কোয়েশ্চেন ছিল। তো এখানে যেটা প্রবলেম আছে, যেটা আমি গতদিনও আলোচনায়, 3 দিন আগে আলোচনায় আমি বলেছি, সেটা হচ্ছে এই ঘরের যে ডিসপোজিটর, সে এই মুহূর্তে একদম চূড়ান্ত ডিস্টার্বড স্টেটে রয়েছে। যতক্ষণ বকরি হয়ে মঙ্গল উল্টো দিকে গতি না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ইট উইল বি রিমেইনিং ওভার এ ডিস্টার্বড ফেজ। সেটা মোটামুটি ডিসেম্বর মাসের প্রায় 2/3 পর্যন্ত, অর্থাৎ মিথুনের দিকে তার একটা মোবিলিটি স্টার্ট না হচ্ছে সেই পর্যন্ত। তো সেই স্টেটে থেকে বিবেচনা করলে, এবং বৃশ্চিক বলুন বা মেষ বলুন, দুটোরই ডিসপোজিটর মঙ্গল। তো আপনি যদি আমাদের বুধের ঘর থেকে যদি বিবেচনা করেন, তো মিথুনের ঘর থেকে সেটি হচ্ছে একাদশ ঘর, এবং কন্যা তার মূল ত্রিকোণের ঘর থেকে 8th হাউস। তো 8th হাউসে গিয়ে তার ট্রান্সফরমেশন হচ্ছে, এবং সেই ঘরের ডিসপোজিটর ডিস্টার্বড রয়েছে। সুতরাং এই ট্রান্সফরমেশন অবশ্যই অ্যাবারেটিভ হবে। এই অ্যাবারেশন কোন কোন জায়গায় ঘটবে? বুধের যে কারকতা, সেই কারকতায় মূলত অ্যাবারেশন দেবে। বুধের কারকতা কিসে আছে না, আমাদের বুধ হচ্ছে বেসিক মেসেঞ্জার, কোনো কিছুকে ট্রান্সপোর্টেশন, কোঅর্ডিনেশনের প্ল্যানেট। আমাদের বাল্যাবস্থা, যেটা মানে একদম আর্লি চাইল্ডহুড এজ, 1 বছর বয়স থেকে অ্যাডলোসেন্ট গ্রোথ পর্যন্ত, মোটামুটি 12 বছর পর্যন্ত এই ফেজটা বুধ নিয়ন্ত্রণ করে। যখন আমরা খুব অ্যাক্টিভ থাকি, খুব দ্রুত কোনো কিছুকে লার্নিং করার চেষ্টা করি, সেই সময় ব্রেন ফ্রিকোয়েন্সি কম্পারেটিভলি বেটার থাকে, আমরা অনেক কিছুকে খুব সহজে মুখস্থ করতে পারি, এই ধরনের গুণগুলো, এবং অনেক কঠিন কাজ খুব সহজে একটা বাচ্চা করে ফেলতে পারে, এই গুণ থাকে। কারণ তখন তার কোনো সেইভাবে ভবিষ্যৎ সম্পর্কে তার কোনো সেরকম কোনো টেনশন থাকে না। যদি তার কানের মধ্যে কনস্ট্যান্ট তার চারপাশের লোকেরা বলতে থাকে এই হতে হবে, ওই হতে হবে, এটা করে একটা বাচ্চার সুস্থতাকে বহু অংশে কিছু মানুষ নষ্ট করবার চেষ্টা করে অজ্ঞতাবশত। সেটা যদি না করা হয়, তাহলে কিন্তু একটা বাচ্চা অত্যন্ত সুস্থ হবে, সে ন্যাচারালি বেড়ে ওঠে। আমরাও অ্যানিমেল, অন্যান্য পশু পাখিও তার কারকতা অনুসারে বেড়ে ওঠে, আমরাও বেড়ে উঠতে পারি। কিন্তু আমাদের ওই চারপাশ থেকে কনস্ট্যান্ট 100-এ 100 পেতে হবে, 95 পেতে হবে, এই যে কানের মধ্যে পোকিং করা শুরু হয়, তাতে আমাদের নর্মাল যে কোর্স অফ অ্যাকশন সেটা ব্যাহত করে। তো বুধ কোনো রকম ট্যাম্পারিং পছন্দ করেন, এবং বুধ খুব দ্রুত ট্যাম্পার্ড হয়, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। প্রথম তো টাইনি প্ল্যানেট, তো অনেক সময় অনেক জায়গায় দেখবেন তাকে ইউনাক বলা আছে। ইউনাক কথার অর্থ আর কিছুই নয়, বুধ যেহেতু একদম চাইল্ডহুড ফেজকে রিপ্রেজেন্ট করে, সেখানে জেন্ডারের কোনো ম্যাটারই থাকে না। বাচ্চা মানে সে বাচ্চা, একটা বাচ্চা 14-15 বছর পর্যন্ত সে বাচ্চাই। তো তার ক্ষেত্রে সে ছেলে মেয়ে এসবের কোনো মাথা মুন্ডু থাকে না সেখানে কোনো। তো সেই রকম কারণেই বুধকে বলা হয়েছে ও ক্ষেত্রে, আর কিছুই নয়। আবার বুধের কারকতা 67-68 বছরের থেকে আসে, সেই সময়ও কিন্তু একটা মানুষ, সেক্ষেত্রেও তার জেন্ডারের কোনো নেই। যদিও আমাদের শাস্ত্রে সেরকম কোনো জেন্ডার রিলেটেড কোনো কথাবার্তা অলমোস্ট নেই, আমি তো কোথাও পাইনি। কোথাও পরবর্তীকালে অনেক গন্ডগোল করা হয়েছে, সেগুলো বিভিন্ন লোভী মানুষ তার নিজস্ব কার্যকরিতা অনুসারে করেছে, কিন্তু শাস্ত্রে প্রত্যেকেরই গুরুত্ব রয়েছে। দুজনেই অপূর্ণ, দুজনেরই সমান গুরুত্ব রয়েছে, কেউ আরেকজন ছাড়া থাকতে পারবে না, কমপ্লিমেন্টারি। হ্যাঁ, একজনকে ইম্পর্টেন্স দিয়ে কোনো মানে নেই। তো যারা শাস্ত্র লিখেছেন তারা মহান পণ্ডিত, তো সুতরাং তারা ওই সমস্ত দিক অবান্তর কথা কখনো লিখবেন না। তো বুধের ক্ষেত্রে ট্যাম্পার্ড হওয়াটা খুব, এই জন্য বুধ যদি কোনো নেগেটিভ নবাংশে বা নেগেটিভ প্ল্যানেটের সাথে একসাথে বসে যায়, বুধ খুব কুইকলি তার দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে সে তখন উল্টো দিকে চালিত হয়। একটা ছোট বাচ্চাকে যদি কেউ বলে না যে খারাপ সম্পর্কে মানে অ্যাসোসিয়েশনের মধ্যে সে পড়ে গেল, বা কোনো দুষ্ট কোনো মিসচিফ কোনো ক্যারেক্টারের সাথে তার কোনোভাবে তাকে ব্যবহার করা শুরু করলো, হয়তো বহু ছোটোখাটো বাচ্চা এভাবে অনেক সময় ম্যালট্রিটেড হয়,
বিভিন্নভাবে সমাজে চারপাশেই দেখা যায়। এটা কিছুই নয়, বুধের ওই গুণের জন্য। তারা খুব সহজে বিশ্বাস করে। একটা পশু যেরকম কখনো অবিশ্বাস করে না, প্রিটেন্ড করতে পারে না, বাচ্চারা সেরকম ভান করতে পারে না। যদি সেরকম পরিবেশে, মানে সেরকম অসুস্থ পরিবেশে সে বড় না হয়, বাচ্চারা কখনো ভান করতে পারে না, যেটা পরিষ্কার বলে দেবে পছন্দ অপছন্দ। তো সেই হিসাবে বুধের এই গুণগুলো হচ্ছে খুব সকারাত্মক গুণ, খুব পজিটিভ, এবং বলা যেতে পারে এটার রজগুণের খুব ভালো দিক। যেখানে কোনো ডিপ্লোমেসি নেই, হ্যাঁ, রাজা কিন্তু জেনারেলি ডিপ্লোমেসি করে না। রাজার যারা ব্যক্তিবর্গ, যাকে তারা প্রোটেকশন দেয়, তার যে অমাত্য মানে ব্যুরোক্র্যাটস, তারা সেই কাজগুলো করে সেই রাষ্ট্রকে রক্ষা করে। হ্যাঁ, রাজার মন্ত্রণা থাকে তাতে, কিন্তু রাজা ডিরেক্ট কখনো করেন না। তো সেই হিসাবে বুধ তার দ্বিতীয় ঘর, তার প্রোক্লামেশনের কাজ করে। তো অরেটার সমস্ত দিক থেকে বুধের কোঅর্ডিনেশনের কাজ, ইএনটিকে নির্দেশ করে, এরকম সমস্ত জায়গায় এখানে সে ডিস্টার্ব করবে। কারণ এইথ হাউস ডিস্টার্বড আছে, এবং বৃশ্চিকের ঘর এই মুহূর্তে মানে খুব অদ্ভুতভাবে শনি দ্বারা দৃষ্ট, রাহু দ্বারা দৃষ্ট, এবং বৃহস্পতি দ্বারাও সে দৃষ্ট, এবং এই ঘরের ডিসপোজিটার গন্ডগোল। সুতরাং বৃশ্চিকের ঘর গন্ডগোল হয়ে রয়েছে। বৃশ্চিকের ঘর যদি কখনো গন্ডগোল থাকে, এটা রাজার ঘর অ্যাকচুয়ালি। তাহলে যিনি প্রধান, যে দেশ যেরকম কনসেপশনে বিশ্বাস করে, সেই দেশে যে প্রধান ব্যক্তি, যিনি ডিসিশন মেকিং অথরিটির সর্বোচ্চ সীমায় থাকেন, তার জায়গা কিন্তু ডিস্টার্ব থাকে কিছুটা এই সময়। বা যদি পারিবারিক ক্ষেত্রে যে গৃহপতি বা গৃহপত্নী যিনি প্রধান ভূমিকা পালন করেন সেই পরিবারকে চালানোর ক্ষেত্রে, তার জায়গা কিন্তু ডিস্টার্বড হচ্ছে ইমিডিয়েট। অর্থাৎ বাড়ির ক্ষেত্রে পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি কিন্তু এ নষ্ট করবে। এখানে একমাত্র বৃহস্পতির দৃষ্টিটা কিছুটা বেটার ইমিডিয়েট। যদিও বৃহস্পতি যখন রোহিণী নক্ষত্রে চলে আসবে, তখন ফলটি আরেকটু বেটার দেওয়ার চেষ্টা করবে, যদিও এখন মৃগশিরা নক্ষত্রে আছে। তো সেই হিসাবে ফল প্রদানের ক্ষেত্রে কিছু কর্কশতা থাকবে সেখানে। আচ্ছা, এবার বলি যেটা গন্ডগোল করতে পারে, সেটা হচ্ছে যে আমাদের যে মাল্টিপল ডাইরেক্টিভ, আমাদের যেটা বলছিলাম যে আমাদের এনার্জি একটা ব্যাটারি, সেই ব্যাটারি থেকে কত কিছু করে দেওয়া যায় এনার্জি ট্রান্সফর্ম করে, বা ইলেকট্রিসিটি, আমরা কত কিছু কাজ করছি সে দিয়ে। রান্নাও করা হচ্ছে, আবার সে দিয়ে মেশিনও চালানো হচ্ছে, আমাদের স্বাভাবিক সুখ স্বাচ্ছন্দ্যের জিনিসও চলছে, এভরিথিং। তো তার যে মোড অফ ট্রান্সফরমেশন, সেগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে হতে থাকবে, যার ফলে তার যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটা কিন্তু এক্ষেত্রে একদম স্বাভাবিক অবস্থায় থাকবে না, সেটা কিন্তু ফ্লাকচুয়েটিং হবে এই সময়। আচ্ছা, আমাদের বুধ আমাদের স্মৃতির বহিরাংশের সাথে খুব বেশি পরিমাণে যুক্ত থাকে। বহিরাংশ মানে ধরুন আপনি কোনো কারণে আপনার সাবকনশিয়াস মাইন্ডে, বা যেটাকে আমরা সচরাচর বলি আমার ঘুম খুব গাঢ় হয়নি, হালকা ঘুম, এবং সেই অবস্থায় আমি খুব উল্টোপাল্টা স্বপ্ন দেখেছি, এবং আপনি বহু ক্ষেত্রেই দেখবেন সেই স্বপ্নগুলো অন্য ক্যারেক্টার হতে পারে, সেই নিয়ে বিভিন্ন থিওরি আছে, ফ্রয়েডেরও থিওরি আছে। তো আপনারা পড়ে দেখবেন সেখানে যারা ইন্টারেস্টেড। এই ইনসিডেন্টগুলো না খুব কাছাকাছি ঘটা ঘটনা। বুধ আমাদের মাথার বহিরাকৃতিগত অংশকে দেখে। খুব গভীর ঘুমে ন্যাচারালি মানুষ স্বপ্ন দেখে না বলেই আমি শুনেছি যারা বিশেষজ্ঞ তাদের মুখে। তবে আমি এ ব্যাপারে বিশেষজ্ঞ নই, আমি শুধু এইটুকু বলতে পারি, খুব গভীর ঘুমে ধরেই নেওয়া যায় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সে সময় ফুললি রেস্ট নিচ্ছে, সুতরাং সে কিছু আমাদের সে সময় যে কিছু কাজ করার মতন অবস্থায় সে নাই থাকাটাই স্বাভাবিক। এই ধরনের মানে অংশের যে চিন্তাধারাগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রকট হয়ে ওঠে। মনে করুন যে আপনি কিছুদিন আগে কোনো একটা সম্পর্কে লিপ্ত ছিলেন, সেটা যে কোনো প্রকার সম্পর্ক হতে পারে, আপনার কোনো বিলাভড কেউ হতে পারে, কোনো ভালো বন্ধু হতে পারে,
কাউকে আপনি দাদা দিদি কাকা বা কাকিমা মামা এরকম বলে ডাকতেন, কোনো কারণে সম্পর্কটা ছেদ হয়েছে, সেই জাতীয় কোনো রিলেশন কিন্তু আপনার লাইফে ঘুরে আসতে পারে এই সময়, তারা আপনাকে কানেক্ট করতে পারে এই সময়তে কিন্তু। এবং এরকম কোনো বিষয় হতে পারে, মনে করুন আপনি কোনো বিদ্যা শিখছিলেন, কোনো পড়াশোনা করছিলেন, সেটা মধ্যেখানে কোনো কারণে ব্রিজ হয়ে গেছে, আপনি ছেড়ে দিয়েছেন, সেই রকম কোনো স্টাডিতে আবার মানে এন্ট্রি করা, রি এন্ট্রি যাকে বলা যায়, সেরকমও কিন্তু হতে পারে। বিশেষত যদি কোনো মানিটারি ট্রানজাকশন সেখানে থাকে তাহলে কিন্তু বেশি হতে পারে সেরকম জায়গায়, এবং সেখানে নতুন পথের নির্মাণ করবে, কিন্তু লট অফ চ্যালেঞ্জেস উইল বি দেয়ার। হ্যাঁ, প্রচুর সেখানে আপনাকে চ্যালেঞ্জ ফেস করে করে যেতে হবে, এবং এটা কিন্তু খারাপ দশায় থাকলে বেশি চ্যালেঞ্জ আসবে, ভালো দশায় থাকলে কম চ্যালেঞ্জ আসবে, কিন্তু চ্যালেঞ্জ কিন্তু এক্ষেত্রে আসবেই। আচ্ছা, সেক্ষেত্রে আপনাদের যেটা হতে পারে, বেশ কিছু রিউমার বা কিছু মিসকমিউনিকেশনও কিন্তু এ সময় তৈরি হতে পারে প্রাথমিক, এবং এগুলো কিন্তু খুব কোনোটাই লং টার্মে নয়, কিন্তু শর্ট টার্মে কিছু এমন কিছু ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, যেই সম্ভাবনার জন্য কিছু দিনের জন্য ধরুন আপনার ব্যক্তিত্ব কিছুটা হ্রাসপ্রাপ্ত হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোনো রিলেশন রিলেটেড, খুব মন দিয়ে শুনবেন, কোনো রিলেশন রিলেটেড কোনো তথ্য সেটা কিন্তু সামনে আসতে পারে, সম্পর্ক কোনো, সেটা কিন্তু আপনারা যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে। বা এরকম হতে পারে যে কোনো আত্মীয়ের সাথে মনে করুন কোনো কারণে সম্পর্ক দীর্ঘদিন হয়তো নেই, সেই সম্পর্কও কিন্তু পুনরায় স্টাবলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমি যে কথাটা বলার চেষ্টা করেছি, হিডেন রিলেশন, সেটা আসতে পারে সামনে, যেটা কিন্তু আপনাকে কিছুটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে ফেলতে পারে, এবং এটা অল অফ এ সাডেন হিডেন রিলেশন। মনস্তাত্ত্বিক ক্ষেত্রে আপনার ইন্ট্রোস্পেকশন অত্যন্ত বেশি বেড়ে যাবে, কোনো ম্যাটার নিয়ে বেশি রকম করে চিন্তা করা শুরু করবেন। রবি বা মঙ্গল যদি ছকে খুব অ্যাক্টিভ থাকে, তারা যে কোনো ক্ষেত্রে ওভার থিঙ্ক করে। চন্দ্র ওভার থিঙ্ক করে, কিন্তু ডাইমেনশনলেস ওভার থিঙ্ক করে, কিন্তু রবি মঙ্গল কোনো একটা জিনিসের উপরে টানা সে চিন্তা করেই যেতে পারে, এবং তার অসংখ্য কি বলা যেতে পারে টেন্টাকেলস তৈরি করতে পারে। তো এক্ষেত্রে সেরকম ধরনের একটু মানসিক চাপযুক্ত কিছু অতিরিক্ত চিন্তা, যেটা আমি কি ঠিক করেছি, আমি কি ভুল করেছি, আমার করা উচিত ছিল, ছিল না, এই ধরনের বিভিন্ন রকম নিজেকে প্রশ্ন, এই ধরনের কাজকর্ম হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। হ্যাঁ, বুধ যখন শনির নক্ষত্রে চলে আসবে, মোটামুটি ধরে নিন ডিসেম্বর মাসের 3-4 তারিখের পরে, শনির নামে টেন্টেটিভ বললাম, ডেটটা আমার কাছে লেখা নেই, তো তখন কিন্তু আপনাদের মধ্যে হিলিং গুণ যাদের মধ্যে আছে, যেরকম ভাবে মানুষকে হিল করা যায়, মনে করুন অ্যাস্ট্রোলজি, ইট ইজ অলসো, এটাও একটা হিলিং গুণ। বা ধরুন কেউ একদম ডক্টর আছেন, কোনো প্রফেসর আছেন, কোনো প্র্যাকটিশনার আছেন, কোনো অ্যাডভাইজার আছেন, যেরকমই হোক না কেন, যে মানুষকে তার সমস্যা থেকে হিল করবার চেষ্টা করতে পারে, সেই ধরনের কিন্তু কাজ অত্যন্ত বেড়ে যাবে। এবং অনেক ক্ষেত্রে যিনি হিলার তিনি অনেক বেশি অ্যাক্টিভ থাকবেন, যাকে হিল করছেন বা যার অ্যাকচুয়ালি হেল্ড হওয়ার দরকার আছে তার থেকে, সেটাও কিন্তু পজিটিভভাবেই নেওয়া যায়। পূর্বের কোনো এমন কাজ যেখানে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন ছিল, কোনো দলিল দস্তাবেজ রিলেটেড কাজ ছিল, কোনো ধরুন এরকম হয়েছে কোনো মামলা মোকদ্দমার কোনো কাগজপত্র হয়তো বেরিয়ে গেছে, সেই সংক্রান্ত কিছু তোলা হয়নি ঠিক করে, সেগুলো নেওয়া বা পুনরায় সেগুলোকে রিএন্ট্রি করা, বা তার সেই মনে করুন মিউটেশন করছেন, দীর্ঘদিন ধরে হয়তো সেটা করা হয়নি, এই সমস্ত কাজ
যেগুলো আনফিনিশড ওয়ার্ক, দ্যাট ইজ টু বি কমপ্লিটেড। নিজের ইনস্টিংক্ট যেটা আছে না, সেটাকে রেকগনাইজ করা এবং সেই অনুসারে কাজ করার খুব প্রয়োজন আছে এই সময়। অর্থাৎ প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব প্রকৃতি আছে, সেই প্রকৃতি অনুসারেই তার কাজ করা দরকার। হ্যাঁ, তার বাইরে খুব একটা কাজ করলে কিন্তু এই সময় আপনাকে হেল্প করবে না। এবং যে একাধিক যে পাওয়ার ডিস্ট্রিবিউশনগুলো রয়েছে, সেগুলো যে একটা পিরামিড তত্ত্বের মতন কাজ করে আমাদের শরীরে, সমাজের সর্বত্র, সেটাকে কিন্তু সেটার সাথে সাদুর্য রেখে সংযত হয়ে চলাফেরা করা দরকার। না হলে কিন্তু সংঘাত হতে বাধ্য বেশি। শারীরিক ক্ষেত্রে একটা কমন জিনিস বলে দেব, যাদের ব্লাড প্রেশার বা ধরুন পালস খুব বেশি রকম ফ্লাকচুয়েশনের সমস্যা রয়েছে, তারা কিন্তু এই সময় সাবধান থাকবেন। আর যাদের ব্লাড থিনার জাতীয় কোনো ওষুধ খেতে হয়, তারাও কিন্তু সমস্যা দেখলে ডক্টর দেখাবেন। মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য বলে দিই, এই সময় কিন্তু মোটের ওপরে খারাপ নয়। অন্তত যদি আমি মার্কারির শুধু ম্যাটারটাকে কনসিডার করে বলি, এবং আপনি কিন্তু অনেকটা ভ্যালিয়েন্টলি অনেক কিছুকে ডিল করতে পারবেন। বিশেষত বেশ কিছু পুরাতন কাজ যেগুলো এখনো ফিনিশ হয়নি, আপনি অনেক দিন ধরে সেই কাজগুলোকে করে আসার চেষ্টা করছেন কিন্তু কমপ্লিট করতে পারছেন না, আপনি কিন্তু এক্ষেত্রে করতে পারবেন। যত হার্ডওয়ার্ক হবে তত কিন্তু সেই কাজের ফল আপনি ভালো পাবেন। তবে ফাইন্যান্সিয়াল গেইন কিন্তু আপনার এই মুহূর্তে খুব একটা দেবে না, সেটা যেরকম আছে সেরকমই থাকবে, বরঞ্চ কিছু ওভার এক্সপেন্ডিচার করতে পারে। মেষ রাশিতে যাদের বৃহস্পতি আছে বা বৃহস্পতি শুক্র বা বৃহস্পতি মঙ্গল একসাথে আছে বা সমসপ্তমে বৃহস্পতি বুধ আছে, তারা কিন্তু কাজের থেকে চিন্তা বেশি করবে এবং খুব বেশি ফাম্বলিং করবে সময়। অর্থাৎ চিন্তা করে করে আসল কাজটাকে মানে থেকে টার্ন করে যে কাজটার দরকার নেই সেটা নিয়ে বেশি পরিমাণ সময় নষ্ট করবার চেষ্টা করতে পারে। সেই ব্যাপারে কিন্তু সাবধান থাকবেন। এটা কিন্তু আমি লগ্ন ব্যতি রেখে বললাম, যে কোনো লগ্নের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। মনে করুন আপনার 76-এর শুরুর দিকে জন্ম, বা ধরুন 12 বছর আগে চলে যান, 64 সালের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটাও বেশি পরিমাণে ঘটবে। যেগুলো আমাদের টেম্পোরারি থিংস বা যেগুলো শর্ট টার্ম এবং যেগুলো নিয়ে আমরা ধরুন কোনোভাবে কোনো ভয় ভীতি বা লজ্জা এগুলো নিয়ে মানে যেটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগছি, সেগুলোকে না পিছনে ফেলে এগোনোর চেষ্টা করুন। সেটা আপনাকে অনেক ফ্রেশ এয়ার দেবে এবং আপনি বেরোতে পারবেন। এবং যে কোনো কাজই আপনি যখন অ্যাচিভ করবেন, আপনাকে বেশ কিছু স্ট্রাগলসাম স্টেটাসের মধ্যে দিয়ে যেতে হবে। অর্থাৎ যেটা আমি বলছিলাম, চ্যালেঞ্জিং ফেজেস আর কামিং অটোমেটিক্যালি টু এভরি জাতক অ্যান্ড জাতিকাস যাদের ক্ষেত্রে। কিন্তু আপনি যদি জায়গাটা স্টিক করে কাজ করতে পারেন, আপনি কিন্তু সার্টেনলি নিজের গোলে পৌঁছে যেতে পারবেন। যতটা সম্ভব মানে কাজটাকে ছড়িয়ে ফেলবেন না, কাজটাকে ডাইভার্জ না করে কনভার্জ করবার চেষ্টা করবেন। তাহলে দেখবেন কাজের মানে কাজের যে উৎকৃষ্টতা বেশি পাবেন। আমি বারবার বলছি, এই সময়ের কাজের ফল কিন্তু পরে পাবেন, ডিসেম্বরের 3rd উইক বা আরেকটু পর থেকে গিয়ে পাবেন। এই সময় কাজগুলোকে গুছিয়ে নিন, তাহলে বেটার থাকবে। যাদের ক্ষেত্রে কিডনিতে স্টোন বা এই সংক্রান্ত সমস্যা রয়েছে, দাঁতের ক্ষেত্রে প্রবলেম রয়েছে, জয়ে প্রবলেম রয়েছে, টনসিল রিলেটেড সমস্যা রয়েছে, তারা কোনো প্রবলেম দেখলে চিকিৎসকের পরামর্শ নেবেন। বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, এই সময় আপনার ক্ষেত্রে কিন্তু ধৈর্যের পরীক্ষার সময়। হ্যাঁ, খুব বেশি আপনাকে ঈশ্বর পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যাবে এবং আপনি নিজেকে শুধু স্থির রাখার চেষ্টা করবেন যতটা পারবেন। না হলে কিন্তু খারাপ দশায় থাকা বা ধরুন খারাপ অন্তর্দশায় রয়েছেন, যদিও অন্তর্দশার ক্ষেত্রে এফেক্টটা অনেক বেশি মানে যিনি ছক দেখছেন তিনি কিভাবে ব্যাখ্যা করছেন তার উপর ডিপেন্ড করছে। আর ছকের যদি স্ট্রাকচারাল উইকনেস থাকে, তাহলে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এ সময় আপনাকে
ভীষণ পরিমাণে নিজের উপর নিয়ন্ত্রণ রাখার প্রয়োজন রয়েছে, এবং অনেক বেশি মানে যাকে বলা হয় অনেক কিছুকে দেখেও না দেখা, বা কোনো কিছুকে জাস্ট সেট অ্যাসাইড করে এগিয়ে যাওয়া, অনেক বেশি ক্ষমাশীল হওয়া, অনেক বেশি ধরুন একটু বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বিতর্কের মধ্যে না ঢোকা, এই ধরনের হওয়া অনেক দরকার আছে। শুনবেন বেশি এ সময়, কাজ করবেন খুব সাইলেন্টলি, কিন্তু সেটা বেশি মানে ধাক্কা নিঘাত করার দরকার নেই, পরিষ্কার ভাষায় চুপচাপ নিজের কাজটুকু করবেন, বিতর্কিত কাজ থেকে বিরত থাকবেন যতটা সম্ভব। নিজের যে সমস্ত ডেইলি নিডসের কাজকর্ম আছে সেক্ষেত্রেও কিন্তু আপনার এ সময় কিছু সমস্যা তৈরি হতে পারে, অর্থাৎ সেগুলোকে অ্যাকোমোডেট করতেও কিন্তু সমস্যা হতে পারে ডিউ টু দ্য ডোয়ার্থনেস অফ মানি। তো সেটা একটু সামলে চলবেন। একটা দিকে বলি যে যারা একটু কম্পারেটিভ বেটার দশায় রয়েছেন তাদের কিন্তু মানি আসবে, কিন্তু সেটা দিয়ে আপনি জীবনযাপন করার মতন মানি আসবে, তার থেকে বেশি কিন্তু মানি আসবে না। আপনার অফিস বা যে কোনো কাজ আপনি করেন যেখানে যার অথরিটি আছে তার সাথে কোনো রকম বিবাদ বিসম্বাদে এই সময়টায় কিন্তু না যাওয়াই ভালো, তাহলে আপনার গণ্ডগোলই কিন্তু বেশি থাকবে। এবং জীবনে কিন্তু হঠাৎ কোনো সুইং আসতে পারে বড়। অ্যাকচুয়ালি আমি যে অংশটার কথা বলছি না সেটা 12ই নভেম্বর থেকেই স্টার্ট হয়ে গেছে, মানে আমি আজকে যখন অনুষ্ঠান করছি তারও কিন্তু প্রায় 5.5 দিন আগে স্টার্ট হয়ে গেছে এই ফেজটা। তো আমি আমি বলছি 26 তারিখ থেকে এই মাসের সামনের মাসের 16 তারিখ পর্যন্ত, কিন্তু এর স্টার্ট অনেক আগে হয়েছে। তো সেই জায়গাটায় মাথায় রেখে একটু চলার চেষ্টা করবেন। সুগার রিলেটেড প্রবলেম থাকলে সাবধান, প্রস্টেট রিলেটেড প্রবলেম থাকলে সাবধান থাকবেন। মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য বলে দিই, এই সময়টা কিন্তু একটু টাইট টাইম যাবে। টাইট টাইম যাওয়ার একটা মেজর কারণ, শুধু ভাববেন না যে আপনারা যারা লগ্ন দেখে ছক দেখেন, আমি যেভাবে বলছি আর কি, যে ষষ্ঠে আছে বুধ, বুধ ন্যাচারাল কালপুরুষেরই 6th হাউসের লর্ড। 6th হাউস হচ্ছে সেকেন্ড হাউসের 5th হাউস এবং থার্ড হাউসের 4th হাউস এবং 5th হাউসের সেকেন্ড হাউস। তো সব দিক থেকে আপনার 2, 5 এবং 3 নম্বর ঘরকে অতিরিক্ত পরিমাণে ঊর্জা প্রদানকারী ঘর, এবং ওই ঘরটাতেই বুধ এসে শুধু মূল ত্রিকোণ নয় তার তুঙ্গ অবস্থান। তো সেদিক থেকে ষষ্ঠ অবস্থান করলেই যে বুধ খারাপ ফল দিয়ে দেবে এরকম নয়। মঙ্গল আপনাকে কম্পারেটিভলি এ সময় একটুখানি যাকে বলা যায় আপনাকে কনফাইন্ড করে রাখবে, কোনো জায়গায় আটকে রাখবে। বিশেষত ফাইন্যান্সিয়াল সেক্টরে আপনার যদি কোনো প্রমোশনাল অ্যাসপেক্ট থাকে, যদি সেটা অন্তত নভেম্বরের 12 তারিখের আগে আলোচিত না হয়ে থাকে, বা সেটা যদি বোর্ডে না পাশ হয়ে গিয়ে থাকে, তাহলে এই সময় কিন্তু তার সুফল পাওয়ার সম্ভাবনা 1/1 কম আছে। বাট অপরচুনিটিস আসবে, চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আসবে। আপনি চেষ্টা করবেন নিজের কোনো ডোমেইন বা নিজের কোনো কিছু চেঞ্জ না করা এই 20-21 দিনের ফেজটাতে। যতটা সম্ভব নিজের কাজে, নিজের যে অ্যাডভোকেসি আছে সেখানে যতটা সম্ভব নিজের দৃষ্টিকে নিক্ষেপ করা এবং নিঃশব্দে কাজ করে যাওয়া। এবং আপনার জন্য কিন্তু কিছু ব্যাকস্টিয়ার গসিপ হওয়ারও সম্ভাবনা রয়েছে ডিউ টু কেতুর প্রেজেন্স। তো সেটাও মানে নবাংশে যেখানে অবস্থান করছে সেখানে বুধ এবং কেতু একসাথে অবস্থান করবে অন্তত শুরুর দিকে। এখনো ঢুকে গেছে, তো সেই হিসাবে এখন থেকেই আপনি ধরে নিতে পারেন। তো সেটাকে উপেক্ষা করুন। যদি খুব বেশি রকম হয় তাহলে হায়ার অথরিটিকে খুব ভদ্রভাবে, ভদ্র মানে সংযতভাবে বলুন, এবং তারা যদি মনে করুন ব্যাপারটাকে উপেক্ষা করছে তাহলে বেশি রকম কিছু বলতে যাবেন না, তাহলে আপনি বিপদে পড়বেন। সেটাকে খুব কৌশলে ট্যাকেল করার চেষ্টা করুন। যতটা বেশি নিজেকে ডাউন টু আর্থ রাখতে পারবেন এ সময় আপনি তত বেটার থাকতে পারবেন। কোনো রকম যেন বোস্টিং বা ধরুন কথাবার্তার মধ্যে উদ্ধত্ত অহমিকা, এগুলো কখনোই আসা ভালো না। এ সময় তো একেবারেই ভালো না, আপনার ক্ষেত্রে নেগেটিভ কাজ
করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো প্রপার্টি বেরম কিছু সেল হয়ে কিছু অর্থ আপনার হাতে আসতে পারে, সেটাকে প্রপারলি ইউটিলাইজ করবেন বা রেখে দেবেন। এই সময়টা যা করবেন ডিসেম্বরের শেষে গিয়ে করবেন, তাহলে সেটা কম্পারেটিভলি বেটার দেবে। লোয়ার লিমসে অর্থোপেডিক প্রবলেম থেকে সাবধান থাকার চেষ্টা করবেন। কর্কট লগ্নের ক্ষেত্রে বলে দিই, বুধ আপনার 12th এবং 3rd হাউসের লর্ড, সে আপনার 5th হাউসে গিয়ে বকরি হচ্ছে এবং আপনার অ্যাসেন্ডেন্টের ওপরে মঙ্গল রয়েছে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে আপনাকে যেটা করার চেষ্টা করবে সেটা হচ্ছে আপনি না কিছুটা কিং কর্তব্য বিমূঢ় হয়ে ডিসিশন মেকিং এবিলিটিকে থেকে অনেকটা সরে যাবেন। মানে সরে যাবেন ইন দ্য সেন্স আপনি নিতে পারবেন না, বা পারলেও সেটা দেখবেন কিছুটা দূরে গিয়ে হয়তো আরেকটু অন্যরকম সিদ্ধান্ত নিলে কাজের ফলটা আরেকটু বেটার হতো। খুব ভালো দশায় থাকলে আপনার যে এফেক্টিভ ডিসিশন নেওয়া উচিত তার 70% নিতে পারবেন, টেন্টেটিভলি বলছি। আর যদি খারাপ দশায় থাকেন সেক্ষেত্রে 10%ও হতে পারে। কতটা খারাপ রয়েছে তার উপর ডিপেন্ড করা যেতে পারে। সুতরাং বড় কোনো সিদ্ধান্ত, স্পেশালি জীবনের খুব গুরুত্বপূর্ণ কোনো মোড়, কোনো সার্ভিস রিলেটেড, ব্যবসা রিলেটেড, কোনো প্রপার্টি রিলেটেড কোনো সিদ্ধান্ত, ম্যারেজ বা এরকম কোনো সংক্রান্ত সিদ্ধান্ত না নেওয়াই বেটার। বা কোনো চাকরি থেকে সুইপ করবেন, এগুলো থেকেও কিন্তু সাবধান মানে কাজ করবেন আর কি। যতটা সম্ভব যেভাবে কাজ চলছে সেই স্রোতে গা ভাসিয়ে চলার চেষ্টা করুন। আপনার ক্ষেত্রে কিন্তু স্যাটার্নের পোস্টিং ইমিডিয়েট, যদিও স্যাটার্ন ধরুন জাস্ট ডাইরেক্ট হয়েছে, এখনও স্ট্যাটিক আছে এবং 21 তারিখ পর্যন্ত ও স্ট্যাটিক থাকবে। তো সেক্ষেত্রে চেষ্টা করবেন সেই স্রোতে গা ভাসানোর, বা সংখ্যাগরিষ্ঠ মানুষ যেভাবে কাজ করছেন সেইভাবে কাজ করে যাওয়া, তাহলে কিন্তু উপকৃত হবেন। বিরুদ্ধ মত তৈরি করা বা একটু বিরুদ্ধ কথা বলে নিজেকে দৃষ্টি আকর্ষণ করা যে আমার মধ্যে কিছু নতুন মতবাদ আছে, এরকম কিছু থাকতে পারে, কিন্তু সেটা এই মুহূর্তে বলার দরকার নেই। সেটা 20-22 দিন পরে বলবেন, তাহলে আপনি অনেকটা বেটার জায়গা পাবেন। মায়ের শরীরের ক্ষেত্রে যত্ন নেবেন, যতটা সম্ভব নেওয়া যেতে পারে। আপনার যদি সন্তান, প্রথম সন্তান কন্যা হয়, তাহলে তার শরীরের দিকেও কিন্তু যত্ন নেবেন। স্পেশালি বয়স যদি 9 বছরের বেশি হয়, তাহলে কিন্তু তার শরীরের দিকেও যত্ন নেবেন। মোটের উপরে একদম আপার চেস্ট এবং থ্রোট অংশে এই সময় গন্ডগোল করাবে, এবং যাদের প্রেশার ফ্লাকচুয়েশনের প্রবলেম আছে সেক্ষেত্রেও কিন্তু একটু সমস্যা করবার যোগ আছে এই সময়। সিংহ লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন বুধ আপনার 2nd এবং 11th হাউসের লর্ড, 4th হাউসে রয়েছে, বকরি হচ্ছে, এবং লট অফ ট্রাভেলসাম স্টেট আর দেয়ার। তো সেক্ষেত্রে যেটা প্রথম চেষ্টা করবেন সেটা হচ্ছে যতটা ভেতর থেকে শান্ত থাকা যায়। আপনি এখন এমন একটা পথ দিয়ে যাচ্ছেন যে পথটা খুব ন্যারো এবং দুদিকে খাদ আছে, বিশেষত শারীরিক এবং আপনি যেখানে কাজ করেন সেই জায়গার ক্ষেত্রে, অর্থাৎ কাজের ক্ষেত্রে ইনসাবঅর্ডিনেশন বা খুব বেশি রকম বাকবিতণ্ডায় জড়িয়ে যাওয়া আপনার কলিগ বা সিনিয়র অথরিটির সাথে, যেটা আমি কর্কটের ক্ষেত্রে বলছিলাম যে বিরুদ্ধ মত তৈরি হওয়া, সবসময় সেটা ঠিক ভুলের উপর ডিপেন্ড করে না। সার্কামস্ট্যান্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এই টাইমটা আপনার ক্ষেত্রে ওই জায়গা থেকে সংযত করা। আর 2 নম্বর হচ্ছে শারীরিক দিক থেকেও, শারীরিক শুধু নয় মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া। যতটা সম্ভব পেশেন্সফুল থাকা এবং যতটা সম্ভব নিজেকে নিজের কাজের মধ্যে ব্যস্ত রাখা। অন্যান্য যেগুলো সমস্ত আশেপাশের কাজ আছে সেগুলোকে কিছুটা উপেক্ষা করেই মূল কাজের সাথে যুক্ত থাকাটাই কাজ। তাহলে আপনার মাইন্ডের ব্যালেন্সটা ঠিক থাকবে। ফাইন্যান্সিয়াল জায়গায় ক্রাঞ্চ যাবে খুব, টাকা আপনি যেখান থেকে এক্সপেক্ট করবেন তার ধারে কাছ থেকেও পয়সা আসবে না। 100 টাকা এক্সপেকটেশন থাকলে যদি ভালো দশা থাকে তাহলে 30 টাকা পাবেন, খারাপ দশা থাকলে আমি বলতে পারবো না
সেটা কত নিচে নামতে পারে। আচ্ছা, যতটা সম্ভব নলেজকে ব্যবহার করে, নলেজ মানে পুঁথিগত বিদ্যাই শুধু বলছি না, প্র্যাকটিক্যাল নলেজ। মনে করুন একটা রাস্তায় যেতে যেতে কোনো একটা গন্ডগোল হলো, হয়তো দুটো গাড়িতে কলিশন হলো, আপনার গাড়ির সাথেই হলো, তো সেই পরিস্থিতিতে একটা একটু উত্তপ্ত পরিবেশ তৈরি হয়ে যায়, যদি ছোটোখাটো লেভেলেরও হয়। তো সেখানে নিজেকে কি করে সংযত রাখবেন, কিভাবে পরিস্থিতিকে, এইগুলো খুব স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করে এগোনোর চেষ্টা করবেন। কিন্তু পালাবেন না প্রবলেমটা থেকে, ফেস করবেন প্রবলেমটা। পালিয়ে গেলে কিন্তু সমস্যা আরও বাড়বে। বারবার বলছি, আপনার কাজের সাথে রিলেটেড, বিশেষত যে কাজ সার্ভিস রিলেটেড কাজ, অর্থাৎ যে কাজের বিনিময়ে আপনাকে স্যালারি দেওয়া হয়, রেমুনারেশন দেওয়া হয়, সেই রিলেটেড কাজ যতটা সম্ভব এ সময় রিস্ক ফ্যাক্টরের দিকে যাবেন না, ফ্ল্যাট কাজ করবেন একদম। বা ধরুন আপনি যে জাতীয় কাজ করেন না, তো সেই কাজের নর্মালি রিস্ক ফ্যাক্টর আছে, তাহলেও চেষ্টা করবেন যতটা সম্ভব নিজেকে সেফগার্ডে রেখে সেই কাজটা যাতে বুদ্ধিমত্তার সাথে পূর্ণাঙ্গভাবে, কাজে যেন ফাঁকি না হয়, কারণ স্যাটার্ন আপনাকে ডিরেক্টলি দেখছে। তো ফাঁকি হলে সেখান থেকে আপনি রেট্রিবিউশনই পাবেন বা বড় রকম ক্ষতির সম্মুখীন হতে পারে। কিন্তু নিজেকেও সেভ করা শিখবেন এই সময়টা। স্পেশালি ভেহিকেল চালাবেন খুব সাবধানে। শুক্র কিন্তু 7 তারিখের পরে মকর রাশিতে চলে যাবে এবং 1 জানুয়ারির এন্ড অবধি সে মকর রাশিতে থাকবে। তো সেটাকে কিন্তু খুব একটা বেটার বলা যায় না। ভেহিকেল কেনার ক্ষেত্রেও খুব চিন্তা করে ছক দেখিয়ে তারপরে কিনবেন। আর স্বাস্থ্যের ক্ষেত্রে একদম আপার মিডিল অ্যাবডোমেনে ডাইজেস্টিভ পার্টে কিন্তু নজর দেওয়ার চেষ্টা করবেন। আর একটা জিনিস বলি, যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন, বিভিন্ন প্রফেসর বা ইনস্ট্রাক্টর যে সমস্ত, তারা কিন্তু এই সময় ছাত্র শিক্ষক সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট কাঠামোগত দিকটা খেয়াল রাখবার চেষ্টা করবেন। কন্যা লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন অ্যাসেন্ডেন্টের লর্ড এবং সে 10th হাউসের লর্ড, সে আপনার 3rd হাউসে রয়েছে, বকরি হচ্ছে এবং একাধিক প্রবলেমেটিক স্টেটের মধ্যে রয়েছে। প্রথম যেটা বলি, বহু পুরনো সম্পর্ক, পুরনো মানে আমি বলছি অ্যাটলিস্ট শনি একটা ঘরে যতদিন থাকে, মানে 2.5 বছর অ্যাভারেজ, সেরকম কোনো সম্পর্কের সময় ব্রিচ হয়ে যেতে পারে। কিন্তু বিশেষত আপনি খারাপ দশায় থাকেন। খারাপ মানে আমি একদম স্পেসিফিক্যালি বলছি, ধরুন রাহুর সাথে রবি বা রাহুর সাথে চন্দ্র বা রাহুর সাথে মঙ্গল বা কেতুর সাথে শুক্র, কেতুর সাথে চন্দ্র, কেতুর সাথে রবি, শুক্রের সাথে রবি বা শুক্রের সাথে মঙ্গল, এরকম কোনো দশায় বা বুধের সাথে রাহু, এরকম কোনো ফেজে যদি থাকেন এবং মানে হরোস্কোপ যদি সামান্য দুর্বল হয় অ্যাভারেজের থেকে, তাহলে কিন্তু এরকম সম্পর্ক কাট অফ হয়ে যেতে পারে, একদম ফর এভার কাট অফ হয়ে যেতে পারে। সুতরাং সেটাই চেষ্টা করবেন, যদি আপনার সেই সম্পর্কের প্রয়োজনীয়তা থাকে তাহলে সেটাকে যত্ন করতে। 20-21 দিন বুধ ছোট প্ল্যানেট, কিন্তু যখন ও প্রভাব দেয় তখন কিন্তু খুব অ্যাকিউট প্রভাব দেয়। ও কিন্তু সবসময় সেই প্রভাব দিতে পারে না। চেষ্টা বল এত বেশি বেড়ে যায় বুধের, বাচ্চারা দেখবেন যখন ভালো স্টেটে রয়েছে ঠিক আছে, যখন জেদ করে তখনও কিন্তু কোনো স্থান কাল পাত্র এসব সচরাচর দেখে না। ও যেটা চাই সেটা ওই মুহূর্তে চাই, চিৎকার শুরু করে দিল, একটা সিনক্রেট করে দিল, তার কোনো বোধ নেই ও সময়। এইরকম ব্যাপার কিন্তু বুধ তৈরি করে। তো সেক্ষেত্রে খুব কেয়ারফুল থাকবেন, যতটা সম্ভব অর্থ বাঁচানোর চেষ্টা করবেন। এই সময়টা কোনো নতুন কাজ শুরু করা বা পুরনো কাজ টার্মিনেট করা এরকম কোনো না করাই ভালো, অর্থাৎ কিপ থিংস অ্যাজ দে আর, এটাকে চেঞ্জ করার চেষ্টা করবেন না। হ্যাঁ, বাড়ির যারা ফিমেল মেম্বার আছেন, মা আছেন, স্ত্রী আছেন, মেয়ে বোন যেরকমই আছেন, তাদের সাথে সম্পর্ক খুব ভালো রাখার চেষ্টা করবেন। নাহলে কিন্তু সম্পর্কের মধ্যে এমন কিছু কটুতা বা এমন কিছু খারাপ কথাবার্তা বেরিয়ে যেতে পারে আপনার ছকের সবলতা দুর্বলতার নিরিখে, যেটা কিন্তু আপনার জন্য লং রানে খুব একটা ভালো হবে না। নিজের চোখ দিয়ে পৃথিবীকে না দেখে
পৃথিবীর মানুষ অর্থাৎ যখন যার সাথে মিশছেন, যেই মুহূর্তে যার সাথে আপনার টক্স হচ্ছে, তখন তার মতন করে মেশার চেষ্টা করুন। তাহলে আপনি অনেক বিতর্ক থেকে এড়িয়ে থাকতে পারবেন। না হলে কিন্তু কনস্ট্যান্ট আপনি বিতর্কের মধ্যে থেকে যাবেন এবং সেখান থেকে আপনি বেরোতে পারবেন না। কনস্ট্যান্ট এটা হতে থাকবে। তো এবং 20-21 দিন আপনি হয়তো ভাবতে পারেন এটা খুব সামান্য অংশ। আমি অনুষ্ঠানের পরেই একটা প্ল্যানেট পজিশনের উপরে ছোট্ট অনুষ্ঠান করে দেব, এটার এই মুহূর্তে নেসেসিটি আছে বলে আমি মনে করছি। তো তার ভিত্তিতে দেখে নেবেন যে এই সময়টা এই বছরের মধ্যে যদি বলেন যে সব থেকে, আপনি বলেছেন অনেকটা সময় 8 মাস ধরে নেগেটিভ, সামনের বছরেও 3.5-4 মাস, তো এটা হচ্ছে সব থেকে তার মধ্যে গন্ডগোলের একটা ফেজ। তাও স্যাটার্ন ডাইরেক্ট হয়ে গেছে, এইটুকু বাঁচোয়া। ডাইরেক্ট হয়ে গেলেও তো তার ফল প্রদান করার মতন ক্ষমতা সচরাচর থাকবে না, সেটা অনেকটা সময় নেবে সে। যাই হোক, আর বাচ্চার উচ্চশিক্ষার জন্য যদি কোনো লোন বা এরকম কিছু অ্যাপ্রুভ চাইছেন আর কি, ব্যাংকে গেছেন বা সেই সংক্রান্ত কাজ কিন্তু আপনার এ সময় কমপ্লিট হয়ে যাবে। এটা কিন্তু পজিটিভ দিক আছে। ভেহিকেল কেনারও কিন্তু এ সময় আপনার খুব ভালো যোগ আছে। তুলা লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন বুধ আপনার 9th এবং 12th হাউসের লর্ড, সে আপনার 2nd হাউসে রয়েছে এবং বকরি থাকবে। তো যত পয়সা চেষ্টা করবেন জমানো, দেখবেন সেই সব পয়সা বাড়ির পেছনে বা বাড়ি রিলেটেড অ্যাক্টিভিটিসে খরচা হয়ে যাচ্ছে। ধরুন এখনই আপনার মনে হবে বাড়িতে কোনো একটা জিনিস রিপেয়ার করানো, বা ধরুন আপনার সোয়ারেজ সিস্টেমের সমস্যা হয়েছে, বা জলের ট্যাঙ্কিতে প্রবলেম হচ্ছে, ইলেকট্রিসিটি কারেন্টে প্রবলেম হচ্ছে, এই সংক্রান্ত আপনি হয়তো ভেবেছেন এই পয়সাটা দিয়ে অন্য কিছু করব, দেখবেন হোম রিলেটেড জায়গায় বেশি খরচা হবে। বা ধরুন আপনার স্পাউসের ফ্যামিলিতে সেই পয়সা এই সময় খরচা হয়ে যেতে পারে। সেটা কিন্তু কারোর কোনো এল্ডারলি পার্সনের অসুস্থতার জন্য সাডেন খরচা হতে পারে। খরচার অ্যামাউন্টটা কিন্তু বেশি, অর্থাৎ আপনি যা আয় করবেন তার মোটামুটি 1.5 গুণের বেশি খরচা হবে এই সময়টা। তো একটু কেয়ারফুল থাকবেন। আর স্পাউসের সাথে রিলেশন খুব কোর্ডিয়াল এবং কমফোর্টেবল রাখার চেষ্টা করবেন। ইভেন তাদের ফ্যামিলির সাথেও কোনো রকম খারাপ শব্দ বা এই সময় করবেন না। এই সময় কিছু ইমুভেবল প্রপার্টি রিলেটেড কাজ বা ব্রোকারেজ বা এই সমস্ত কিন্তু আসার যোগ রয়েছে। চেষ্টা করবেন যতটা সম্ভব সবার সাথে সহমতের ভিত্তিতে কাজ করা, তাহলে দেখবেন কাজটা অনেক স্মুথলি এগোতে থাকবে। যারা বিভিন্ন ধরুন অন্য দেশে অলরেডি কাজ করছেন, বার্থ প্লেস মনে করুন কলকাতা, কিন্তু কাজ করছেন অনেক দূরে, তাদের ক্ষেত্রে কিন্তু আপনার যে পিতৃভূমি, যেখানে আপনি বড় হয়েছেন, সেই জায়গাটা কিন্তু কোনো যদি আইনগত সমস্যার মধ্যে থাকে, লিটিগেশন থাকে, বা ধরুন অন্যান্য যে কোনো, এই সময় যদি কোনো কোনো চেষ্টা করবেন এই সময় একটু নজর রাখার এই ফেজে। কেউ হয়তো বলেছে কোনো আত্মীয় স্বজনের মধ্যেই কোনো মামলা মোকদ্দমার যোগ যদি হয়, এই সময়টা একটু বেশি নজর দেবেন। নাহলে কিন্তু বড় কোনো ইমুভেবল প্রপার্টি আপনার পক্ষে আনতে আপনি অনেকটা পিছন থেকে শুরু করবেন দৌড়। বা পায়ের দিকে নজর দেবেন, যাদের সাইটিকার সমস্যা বা যে কোনো অর্থোপেডিক সমস্যা রয়েছে, মাসেল রিলেটেড ট্রাবল রয়েছে, হ্যাঁ, আপনার প্যাটেলাতে হাঁটু অংশে সমস্যা রয়েছে, ফ্যালাঞ্জেসে প্রবলেম রয়েছে, যে কোনো বাঁ পায়ের ক্ষেত্রে নজর রাখবেন একদম কোমর পর্যন্ত অংশে, আর হার্টের আপার পার্টে, ডান এবং বাম দুই অলিন্দেরই নজর রাখবেন। কোনো প্রবলেম দেখলে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নেবেন। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন 8th এবং 11th হাউসের লর্ড, সে আপনার অ্যাসেন্ডেন্টের উপরে রয়েছে। তার ফলে আপনি না, যাকে বলা যায় বিভিন্ন প্রেশারে নুব্জ হয়ে থাকবেন। সেটাকে আপনি এভাবে বলতে পারেন যে আমি কাজের চাপে খুব এই মুহূর্তে কথা বলার মতন, কিন্তু এটা অ্যাকচুয়ালি কাজ নয়, এগুলো হচ্ছে বিভিন্ন রকম প্রেশার, যেগুলো আইদার হেডেন হিসাবে ছিল, আপনি অনেকদিন উপেক্ষা করেছেন, সেই জন্য একবারে এসছে, বা এরকম হতে পারে যে এমন কোনো কাজ
আপনি একসাথে অনেকগুলো কাজ করেন 3-4 রকম, সেই কাজের একবারে এফেক্টটা আপনার কাছে এসেছে এবং তার জন্য আপনি মানসিক যে যে স্থিতি অবস্থা আছে সেটা কিন্তু গন্ডগোল হতে পারে। শারীরিক ক্ষেত্রে আমি কিন্তু আপনাকে একটু বেশি নজর দিতে বলবো, যাদের ক্ষেত্রে লিভারে প্রবলেম আছে, স্প্লিনে প্রবলেম আছে, বা গল ব্লাডার অলরেডি ধরুন প্রবলেমেটিক বা কোনো কারণে রিমুভ করা হয়েছে, অর্থাৎ পেটের ডান দিক অংশে যে সমস্ত ডাইজেশনের সাথে যুক্ত অর্গান আছে সেখান থেকে একদম কিডনি পোর্শন পর্যন্ত, ইভেন অ্যাপেন্ডিক্স তার সাথেও কিন্তু যুক্ত থাকতে পারে, খেয়াল রাখবেন। টনসিলের দিকেও নজর দেবেন, যাদের কোনো এন্ডোক্রিন গ্ল্যান্ডসের সমস্যা রয়েছে সেদিকেও কিন্তু নজর দেওয়ার চেষ্টা করবেন। সন্তানদের নিয়ে কিন্তু হঠাৎ খুব উদ্বিগ্নতার সৃষ্টি হতে পারে, সেটা যে বয়সের সন্তান হোক, ঈশ্বর না করুক সেটা যেন শারীরিক ক্ষেত্র না হয়, অন্য যে কোনো ক্ষেত্র হলে সেটাকে একটা লেভেল অবধি ট্যাকল করা যায়, কিন্তু নিজের উচ্চাশা বা সেগুলো পূরণের জন্য যদি সেই সব করেন তাহলে সেগুলো আপনার ব্যাপার, এ নিয়ে আমার ব্যক্তিগত স্তরে কিছু বলার নেই। আপনার যদি জন্মছকে কোনো কারণে বুধের ঘরেই বৃহস্পতি থাকে এবং সে যদি কোনো কারণে শুক্র বা বৃহস্পতিকে যুক্ত অবস্থায় থাকে, তাহলে এই সময় কিন্তু আপনার ব্যয় প্রচুর পরিমাণে বাড়িয়ে দেবে এবং অনাবশ্যক ব্যয় বাড়াবে। ব্যয় বাড়াবে মানে অবশ্যই আয়ও থাকবে, বা আপনার ক্যাপিটাল থেকে কোনোভাবে সেই জিনিসের কাট অফ হতে থাকবে। তো যাই হোক না কেন সেটা এই সময় বাড়াবে, তারপরে আবার ফেজটা চলে গেলে আবার অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। কথাবার্তায় সংযত থাকবেন, আর পিতৃস্থানীয় যে সমস্ত ব্যক্তিবর্গ আছে তাদের সাথে কখনো তর্কে জড়াবেন না, কোনো কারণে কিন্তু সেই তার্কিক অবস্থায় তার শারীরিক অসুস্থতা হতে পারে এবং সে একটা প্রচ্ছন্ন দায় কিন্তু আপনি সারা জীবন ভোগ করতে হবে। তো সে ব্যাপারে সতর্ক থাকবেন। স্যাজিটেরাসের ক্ষেত্রে, ধনু লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন বুধ আপনার 7th এবং 10th হাউসের লর্ড, সে আপনার 12th হাউসে বকরি অবস্থায় রয়েছে। আপনাকে কিন্তু এই সময় প্রচণ্ড রকম ফাইন্যান্সিয়াল টেনশনের মধ্যে রাখবে ভীষণভাবে, এবং এই টেনশনটা আপনি যদি আপনার বয়স আন্দাজে দশার যদি কোনো রকম ইমব্যালেন্স থাকে তাহলে সেটা অনেক বেশি থাকবে। বা মানে এরকম ধরুন যে আপনি একটা বাড়ি নির্মাণ করছেন, একটা লোন অ্যাপ্লাই করেছেন, বাড়ির কাজ আধা হয়ে দাঁড়িয়ে আছে, এবার লোনটা কোনো কারণে আটকে গেল, এবার সেই যে একটা অত্যন্ত অস্বস্তিকর পরিবেশ, যে টাকাটা আপনি পাচ্ছেন না, এদিকে মিস্ত্রিরা তাগাদা দিচ্ছে রোজ যে কাজ কবে শুরু হবে, এটা খুব এম্বারাসিং সিচুয়েশন তৈরি হবে। কিন্তু আপনি কিন্তু এই সময় সামান্য টাকা অ্যাকোমোডেট করতে পারেন, কিন্তু পুরোটা কিন্তু বের করে আনতে পারবেন না। পুরোটা মানে আপনি যদি 40% বের করে আনতে পারেন তাহলেই মনে রাখবেন এই সময়টা আপনাকে সব থেকে বেস্ট টাইম ফেস দিয়েছে। আমি বিষয়টাকে 10% নামিয়ে দিতে পারি ছকের ক্ষেত্রে, মানে নামিয়ে দিতে পারি মানে ইমপ্লাই হচ্ছে এটা। তো সেক্ষেত্রে সাবধান থাকবেন এই বিষয়গুলোকে নিয়ে। আর এই সময় যদি কোনো ধার দেনা এরকম থাকে, বিশেষত আপনি যদি ডেট করে থাকেন, এই সময় কিন্তু আপনার উপরে হিউজ প্রেশার আসবে সেই ডেট ফেরত দেওয়ার জন্য, বা সেই ডেট সংক্রান্ত ব্যাপারে ধরুন আপনি হয়তো 3 মাস আগে বলেছেন দেব, আপনি হয়তো কিছুটা দিয়েছেন, দিতে পারেননি, বা কিছুটাই দিতে পারেননি। এই সময় কিন্তু আপনাকে একদম পুরোপুরি মানে সাকাম করে দেবে আর কি এই সময়টা। তো একটু কমফোর্ট মানে থাকার চেষ্টা করবেন। বা কোনো ফ্ল্যাট বুকিং করেছেন, নির্দিষ্ট কিস্তিতে আপনাকে টাকা দিতে হচ্ছে প্রমোটারকে, তো এই সময় কিন্তু টাকা পয়সা আটকে যেতে পারে। তো চেষ্টা করবেন আগে থেকেই বলে রাখা। আমি জানি না ভিডিও কবে আপলোড হবে, যবেই হোক, যবেই শুনবেন আর কি, যে কজনের মধ্যে আসেন, বলে রেখে দেবেন যে এই সময়টা একটু শর্টফল হবে, ডিসেম্বরে 3rd উইকে চলে গেলে তারপরে আবার আস্তে আস্তে দেব। এই জন্য কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। এটাও কিন্তু কন্যার ক্ষেত্রে মতনই প্রযোজ্য, কন্যা থেকে 4th হাউস কিন্তু এটা। তো ধরুন কারোর কাছে আপনি টাকা পান, তাকে হয়তো তার দুঃসময় দিয়েছেন, এই সময় আপনি চাইছেন, সেও কিন্তু দিতে পারবে না কোনো কারণে। সেই কারণে দিতে পারবে না কারণ আপনার ডোয়ার্থনেসটা এই সময় স্টাবলিশ করতে হবে, তো সেই কারণে তার সাথে সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো সেই ব্যাপারেও সতর্ক থাকবেন এক্ষেত্রে। শারীরিক জায়গায় নার্ভাস সিস্টেম, লোয়ার অ্যাবডোমেন, মেল ফিমেল দুজনেই, যদি ফিমেল হন
তাহলে কিন্তু রিপ্রোডাক্টিভ অর্গানেরও নজর দেবেন, ইভেন ইউরিনারি ট্র্যাকেরও কিন্তু নজর দিতে পারেন। এই সময় ইনফেকশন হওয়ার কিন্তু যোগ বেশ ভালো পরিমাণে রয়েছে। ফলে কোনো রকম সমস্যা দেখলে চিকিৎসকের পরামর্শ নেবেন। সার্ভাইকাল অংশে অর্থোপেডিক সমস্যাও কিন্তু দিতে পারে, সে ব্যাপারেও সতর্ক থাকবেন। ক্যাপ্রিকর্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন 6th এবং 9th হাউসের লর্ড সে আপনার 11th হাউসে এসে বকরি হয়েছে। মোটের ওপরে দেখে মনে হবে জিনিসটা খুব খারাপ নয়, কিন্তু মনে রাখবেন আপনার যত পেমেন্ট আছে সব আটকে থাকবে এ সময়। প্রথমটা বলেছিলাম ডেট শোধ করতে পারবেন, এটা উল্টো ক্ষেত্রে বলছি। আপনি এক্ষেত্রে পয়সা পান কিন্তু আপনি পয়সা পাবেন না, এ সময় আটকে যাবে আপনার পয়সা। এবং সেই তার জন্য আপনি যে ব্যবসা করেন বা কাজ করেন সেটা কিন্তু আপনার ডেফার্ড হবে। মানে ধরুন আপনি একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট, আপনার 10টা হয়তো পার্টি আছে যাদের আপনি আপনার জিনিস বিক্রি করেন, দেখা যাবে যে 7টা জায়গা থেকে টাকা পয়সা কিন্তু আটকে গেছে, টাকা পয়সা আসছে না। সেই রিগার্ডিং সতর্ক থাকবেন, বা যদি আটকে যায় ওদের একদম অবিশ্বাস না করে জিনিসটাকে মানে কনসিডার করবেন, না হলে কিন্তু পরবর্তীকালে সেই লোকগুলোর সাথে আপনার রিলেশনশিপ টার্মিনেশন হয়ে যাবে। বোকা লোকের প্রথম নিদর্শন হচ্ছে সে সম্পর্ক নষ্ট করে, এটা মাথায় রাখবেন। এটা আমার কথা নয়, এটা শাস্ত্রের কথা। একান্ত যদি সে মানুষ প্রাণঘাতী পর্যায়ে না পৌঁছায় তবে তার সাথে কোনোদিন সম্পর্ক নষ্ট করতে নেই। একটা মিনিমাম স্কেলিটন রিলেশন থাকলেও সেটা রাখতে হয়, কারণ প্রত্যেক 12 বছর যে সময় আমাদের কুম্ভ মেলা হয়, সিংহস্থ কুম্ভ মেলা, বৃহস্পতি যখন সিংহ রাশি দিয়ে পাস করে, বা প্রত্যেক 29.5 বছর পরে আমাদের একই জিনিসের অলমোস্ট রিপিটেশন হয় লাইফে। এই রিপিটেশনের সময় সেই মানুষ কিন্তু আপনার ক্ষেত্রে কার্যকরী হয়ে যেতে পারে। এই জন্য দেখবেন যে যত পৃথিবীর বুকে এই মুহূর্তে দেশ আছে, 208-9টা দেশ আছে ধরুন, এই দেশগুলো দেখবেন যে সময় যে দেশ তৈরি হয়েছে মানে আগেই তো ছিল, পলিটিক্যালি ফরমেশন হয়েছে। দেখবেন তাদের ভাঙা গড়া অর্থাৎ রিস্ট্রাকচারিং, তার সীমানা পরিবর্তন হওয়া, যেটাকে আরো শুদ্ধভাবে বলা যায়, এগুলো দেখবেন মোটামুটি 120 বছর অন্তর চেঞ্জ হয়। অ্যাভারেজ আমি বলছি, কম বেশি হতে পারে, তার মানডেন অনুসারে হয়। এটা এই জন্যই হয়, মানে আপনি যদি এখন রাশিয়ার মানডেন নেন, সেটা তো এক জায়গায় হবে না, ওদিকে বেরিং স্ট্রেট থেকে এদিকে একেবারে বেলারুশ পর্যন্ত বিস্তৃত, মানে 1.5 লক্ষ মানে বর্গ কিলোমিটার, 1.5 কোটি বর্গ কিলোমিটার জায়গা নিয়ে রাশিয়া তৈরি, 15টা দেশ বেরিয়ে যাওয়ার পরও। তো এর ক্ষেত্রে একটা মানডেনে সম্ভব নয়, কিন্তু যেগুলো ছোট দেশ কম্পারেটিভলি, সেগুলো দেখবেন 120 বছর অন্তর মোটামুটি তার সীমানা পরিবর্তন হচ্ছে। তো অনেক ভিত্তিতে দেশ তৈরি হয়, সেটা কখনো পলিটিক্যালি তৈরি হয়, জাতিভিত্তিক তৈরি হয়, মানে এথনিক কারণে তৈরি হয়, বা ধরুন কোনো একটা নির্দিষ্ট মতের ভিত্তিতে তৈরি হয়, এরকম বিভিন্ন ভিত্তি আছে। এরা একদম ভৌগোলিক কারণে তৈরি হয়, এরকম অনেক ভিত্তি আছে। তো সেগুলোর ক্ষেত্রে এক এক রকম, কিন্তু অ্যাভারেজ চেঞ্জ হয়। তো সেই কারণে কখনো আপনাকে আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের জিনিসটা বোঝাচ্ছি, রিলেটেড একটা প্রশ্ন এসছে, সেই জন্য এলাবোরেট করছি। আপনি দেখবেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান যখন হেরে গেছিল এবং তার উপরে যখন পরমাণু বোমা ফেলা হয়েছিল খুব নৃশংসভাবে, আজও আমরা স্মরণ করি, মানে খুব ভয়ানকভাবে, যতই যে যাই করুক না কেন, ওইভাবে নিরীহ মানুষকে শাস্তি দেওয়ার কোনো মানে নেই, অগণিত এখনো তার ইফেক্ট নাকি আছে। কিন্তু সেই জাপান দেখবেন পরবর্তীকালে যে দেশের সাথে যুদ্ধ হয়েছিল, তার প্রধান প্রতিপক্ষ ছিল সেই দেশই তাকে প্রোটেকশন করেছিল, এবং সে দীর্ঘদিন তার যে সৈন্য সামন্ত আছে সেগুলো কিন্তু সেটা লিমিটেড স্পেয়ারে রেখেছিল, বেশি বাড়ায়নি। কিন্তু রিসেন্টলি দেখবেন বছর 2.5-3 বছরের মধ্যে, তাদের কিছুদিন আগে তাদের পুরনো এক প্রধানমন্ত্রী ছিলেন, তিনি মারা গেলেন, খুব জনপ্রিয় প্রাইম মিনিস্টার ছিলেন সেখানকার। তারপরে থেকে দেখবেন সেই সময় থেকেই জাপান কিন্তু আবার তার মিলিটারি এক্সপ্যানশন করছে। নিশ্চয়ই তার প্রয়োজন আছে, তার ভৌগোলিক কারণে তাকে
ডিটারেন্স তৈরি করতে। আমি সেই বিষয়ে যাচ্ছি না, আমি বলছি সেই জিনিসটা আবার ফিরে আসছে, যেটা 1900 মনে করুন 25-26 সাল থেকে পার্ল হারবারে অ্যাটাক করা পর্যন্ত 41 সাল পর্যন্ত যে 16 বছরে যে একটা র্যাপিড মিলিটারি এক্সপ্যানশন এবং সাম্রাজ্যবাদী পলিসি নিয়েছিল, সেটার কিন্তু পুনরায় আসছে ফিরে। তো এইভাবে রিপিটেশন হয়। তো দেশ মানে কি? একটা দেশ মানে তো শুধু একটা ভূখণ্ড নয়, সেখানে বসবাসকারী মানুষ। মানুষ মানে মানুষের মনন, তার চিন্তার রিফ্লেকশন হয়, অর্থাৎ সেই জায়গায় সে ঘুরে আসে। এবার আরো মডার্নাইজ ফেজে ঘুরে আসবে, কারণ পৃথিবী আরো মডার্ন হয়েছে। এটা সব ক্ষেত্রে ঘটে। সেই কারণে বলছি, যারা বুদ্ধিমান মানুষ হয় সেরকম খুব মারাত্মক জায়গায় না গেলে তারা কখনো পার্মানেন্ট কারোর সাথে সম্পর্ক কাট অফ করে না, কারণ সেটা ঘুরে আসে লাইফে। এটা এটা মানে কি বলবো, এটা শাস্ত্র অনুসারেও ওই মানে মূঢ়, ভগবান যেরকম মূঢ় কথা ইউজ করেছে সেরকম বলতে হয়। মূঢ় লোকেরা এরকম করে, যাদের মধ্যে মঙ্গলের প্রভাব, রাহুর প্রভাব অত্যন্ত বেশি আছে, তারাও এরকম মানে কাট অফ করে দেয় এটা। যাই হোক, আশা করি যিনি প্রশ্ন করেছিলেন উত্তর পেয়ে গেছেন, আমি অনেকটা এলাবোরেট করে দিয়েছি। তো মকরের ক্ষেত্রে আরেকটা জিনিস বলে দিই, মায়ের স্বাস্থ্য বা মায়ের মানে বাপের বাড়ির দিকে, মানে মামা, মামি, মাসি, এদের সাথেও সম্পর্ক বেটার রাখবেন। দেখবেন আপনি এদের দ্বারা ডিভিডেন্ড পাবেন। এ সময় ডিভিডেন্ড কিন্তু সবসময় কোনো মানিটারিলি বা কোনো বস্তু দিয়ে ভাববেন না, চিন্তা বা কোনো পরামর্শ, সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে ফলপ্রসূ হতে পারে, মানে অ্যাবস্ট্রাক্ট। এবং যদি মামা থাকে এবং মামা আপনার মায়ের থেকে বয়সে বড় হন, তাহলে কিন্তু অবশ্যই তার শরীরের, যদি আপনার সাথে সেরকম হৃদ্যতাপূর্ণ সম্পর্ক থাকে, তাহলে তার শরীরের দিকে নজর রাখার চেষ্টা করবেন। শরীরে কিন্তু স্লাইটলি গন্ডগোল করতে পারে, তার ছকের কতটা নেগেটিভ প্রবাবিলিটি আছে তার উপরে ডিপেন্ড করবে, কিন্তু ছোটোখাটো সমস্যা হওয়ার যোগ রয়েছে। কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন বুধ আপনার ক্ষেত্রে সরাসরি 5th এবং 8th হাউসের লর্ড। তো বহু দেখবেন বাজার চলতি বই আছে যেখানে বলা হয় বুধ 5th হাউসের লর্ড, সুতরাং দুটো সন্তানের যোগ থাকে, অনেক সময় যমজ যোগ থাকে, অনেক সময় হয়তো আমিও অনেক কথাই বলেছি এরকম ধরনের। তো এগুলো এভাবে হয় না। যমজ সন্তান হতে গেলে তার কিছু নির্দিষ্ট প্যারামিটার আছে। আমাকে বহু মানুষ বলেছিল এই মনোজাইগোটিক ডাইজাইগোটিক টুইন্সের উপরে, আমি বহু মানুষের হাত দেখেছি। ছক দেখে তো পার্থক্য করতে পারবেন না, 1-1.5 মিনিটের ডিফারেন্স খুব বেশি হলে তো ছক অলমোস্ট এক। ডিফারেন্সটা হবে পামে, পাম পুরো ওয়াইডলি ডিফারেন্ট হয় এদের ক্ষেত্রে। তো অ্যাকুয়ারিয়াসের ক্ষেত্রে যেটা করবে সেটা হচ্ছে নতুন যে সমস্ত কাজ যেগুলো আসার মুখে ছিল, সেগুলো কিন্তু কিছু ফাইন্যান্সিয়াল কারণে বা টেকনিক্যাল কারণে কিন্তু আটকে থাকবে। মনে করুন আপনি কোনো অর্ডার প্লেস করেছেন, সেই অর্ডার আপনার কাছে আসার কথা ছিল, সেই অর্ডার কিন্তু কিছুদিনের জন্য ডেফার্ড হয়ে যেতে পারে। সে ব্যাপারেও বেশি টেনশন করবেন না, যদি পেরিশেবল গুডস না হয় তো। আর না হলে একটু চিন্তা করার প্রয়োজন রয়েছে। যারা খাদ্যবস্তুর মানে যেটা বললাম আমদানি রপ্তানি রিলেটেড ব্যবসা করেন, তাদের জন্য কিন্তু এই সময় খুব বেটার আছে। নতুন এই সময় সুযোগ পাবেন এবং সেই সুযোগের সদ্ব্যবহার করবার কিন্তু চেষ্টা করবেন, মানে ব্যবসার ক্ষেত্রে শ্রীবৃদ্ধি করবে। যারা কাঁচ, ট্রান্সপারেন্ট বস্তু আছে, বিভিন্ন স্টোনস, এই রিলেটেড ব্যবসা আছে, শুক্র এবং চন্দ্রের যে বিজনেস আছে, সেই রিলেটেড ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আপনি এ সময় শ্রীবৃদ্ধি করবার যোগ দৃষ্ট হচ্ছে। তাছাড়া যারা বিভিন্ন রকম ধরুন জুয়েলারি শুধু নয়, ডায়মন্ড রিলেটেড জুয়েলারি বা বিভিন্ন স্টোন রিলেটেড জুয়েলারি, খুব হেভি জুয়েলারি যারা বানান, অনেক দাম যেসব জুয়েলারি, সেই সমস্ত ব্যবসার সাথে যুক্ত শুধু মালিক নয়, যারা কারিগর আছেন তারাও কিন্তু এই সময় ডিভিডেন্ড পাবেন, অর্থাৎ অনেক কাজ আসবে এই সময়টাতে। তো সেটা পজিটিভ দিক। যারা এমন কোনো সেক্টরে কাজ করেন, কুম্ভের যারা মানুষ হয় তারা খুব ভ্যালিয়েন্ট হয়। 3rd এবং 10th হাউস দুটোই মঙ্গলের ঘর। কিন্তু এই সময়টা না কোনো কারণে, শারীরিক কারণে আপনি কিন্তু আপনার
যে অ্যাকচুয়াল যে ক্ষমতা যেটা আপনি কাজের ক্ষেত্রে ন্যাচারালি প্রদর্শন করে থাকেন তার থেকে আপনার কিছুটা কম হতে পারে। বিশেষত এই আগামী আমি যে সময়টা বলছি যে 26শে নভেম্বর থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত, এই যে সময়টা, আরও স্পেসিফিক্যালি আমি আগে বলে দিয়েছি 12ই নভেম্বর থেকে ডিসেম্বরের 3rd উইক, অর্থাৎ এই প্রায় 30 দিনের মতন সময় একটু আপনি কনজারভেটিভলি করবেন। যদি কখনো শরীর সাথ না দেয়, খুব বেশি নিজেকে প্রুফ করবার দরকার নেই, শরীরের স্বাদ অনুসারে চলুন। কারোর যদি এই সময় কোনো অপারেশন, বিশেষত বডি আপার পার্টে, নাভি থেকে ওপর অংশে কোনো অর্গানের অপারেশনের যোগ থাকে, তাহলে এক্ষেত্রে আমার বলার কোনো এখতিয়ার বা কোনো রকম কিছুই নেই, সেটা ডাক্তারবাবুর বিবেচনাধীন। তবুও বলছি যে চেষ্টা করবেন যদি পসিবল হয় তাহলে অন্তত 1 ডিসেম্বরের পরে কাজটা করতে, মিনিমাম। আর না হলে তো আলটিমেটাম ডাক্তারবাবুই নেবেন, কি করবেন। আর যদি কোনো অর্থোপেডিক রিলেটেড অপারেশন হয় এবং সেটা যদি খুব সিরিয়াস না হয় বা সিরিয়াস না হয় অ্যাট অল, ঠিক আছে হাঁটুতে আপনি কোনো করছেন বা অন্য কোনো, তাহলে সেটা অন্তত 12 তারিখের পরে ডিসেম্বর মাসের। প্রশ্ন ছিল, উত্তর দিয়ে দিলাম আর কি এক্ষেত্রে। আচ্ছা, যাদের ক্ষেত্রে হার্ট রিলেটেড প্রবলেম আছে, এই সময় কিন্তু আপনার রাতের দিকে উচ্চ রক্তচাপ জনিত সমস্যা বা অতিরিক্ত টেনশন, টাকা পয়সার কিছুটা ডোয়ার্থনেস, বা কোনো ধরুন আপনার দ্বারা বহু মানুষ আছেন যারা আপনার গাইডেন্সে চলেন, বা ধরুন আপনি তাদের কিছুটা সাহায্য করেন অর্থনৈতিকভাবে, আপনার সোর্সটা যেহেতু কিছুটা কাট অফ হবে, ফলে আপনার টিকেল ডাউন এফেক্টটাও কাট অফ হবে। তো সেই দিক থেকে বেশি টেনশন করবেন না, এই সময়টা খুব অল্প দিনের সময়, চলে গেলে আবার পরিস্থিতি অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। শুধু একটা জিনিস বলবো, যারা ফিমেল আছেন তাদের ক্ষেত্রে যদি কখনো দেখেন যে চোখের পাওয়ারে খুব বেশি ডিস্টারবেন্স হচ্ছে, তাহলে কিন্তু এই সময় সাবধান। আর কোমর থেকে একদম লেগ লেন্থ বরাবর অর্থোপেডিক বা মাসেল রিলেটেড, ডিপ মাসেল রিলেটেড, লিগামেন্ট রিলেটেড যদি কোনো সমস্যা দেখেন বা কষ্ট পাচ্ছেন, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। ইভেন যাদের কুম্ভ রাশিতে শনি আছে, মনে করুন 64 সালের একটু ফেব্রুয়ারি মার্চের পর থেকে 65-66 শুরুর দিকে যাদের জন্ম, তারা কিন্তু এই সময়টা বেশি নজর দেবেন। এটা কিন্তু আমি অ্যাসেন্ডেন্ট ছাড়া বললাম, জেনারেলি। লাস্ট অংশ বলবো, সেটা হচ্ছে মীন রাশি। যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে লগ্ন, তাদের ক্ষেত্রে বুধ হচ্ছে এখান থেকে তাদের 4th এবং 7th হাউসের লর্ড, সে তার 9th হাউসে রয়েছে। তো অ্যাপারেন্টলি শুনে মনে হবে খুব ভালো রয়েছে, কিন্তু একেবারেই ভালো অবস্থান বলা যায় না এটাকে। আমি প্রথমেই বলেছি বৃশ্চিকের ঘরে বুধের কিছু কিছু যে 9টা নবাংশ আছে, সেই 9টা নবাংশের মধ্যে 3টে নবাংশে কম্পারেটিভলি বুধ ভালো ফল দেয়, কিন্তু বাকি নবাংশগুলোতে বুধের অ্যাভারেশন থাকে। একদম শুরুতে বলেছি, দেখবেন ঔদ্ধত্যপূর্ণ একটা আচরণ থাকে। কিছু কিছু মানুষ দেখবেন যে তাদের অনেক ফ্রাস্ট্রেশনও থাকে, অস্বীকার করার নেই, রোদে জলে তাদের কঠিন কাজ হয়, তবুও আমি বলছি তাদের প্রতি পুরো সম্মান প্রদর্শন করে। বিভিন্ন সেলসম্যান আছেন দেখবেন, হয়তো কোনো কারণে এসেছেন, আপনি হয়তো টাকা দিতে একটু দেরি করলেন, এমনভাবে আপনাকে হয়তো এমন একটা কথা বলে দিল, হয়তো তারা আছে, তার অর্ডার কমপ্লিট করতে হবে, সব আছে, কিন্তু মানে কাস্টমারকে ভাবে কথা বলাটা চায় না আর কি। এই ধরনের একটু অ্যারোগেন্ট, কিন্তু সে সার্ভিসও প্রোভাইড করছে, এই ধরনের গন্ডগোল তৈরি হয়। এবং অনেক সময় অ্যারোগেন্সটা এরা ভিতরে চেপে রাখে, এবং অতিরিক্ত চাপা স্বভাবের হওয়ার জন্য তারা যখন মানে ব্রাস্ট আউট করে, তখন সেটা না খুব অ্যাবারেশনের দিকে নিয়ে যায়। তো এই ফলটা এই সময় এখানে কিন্তু বেশি দেবে, বিশেষত কাজের জায়গায়, আপনার ডেইলি লাইফে, আপনার প্রিভিয়াস লাইফে এমন কিছু ঘটনা, সেই রিলেটেড জায়গা থেকে আপনাকে কিন্তু এই সময় যাতনা দেবে পরিষ্কারভাবে। কারণ যাতনার কিন্তু মানে রচয়িতা অ্যাকচুয়ালি আপনি, প্রথম কথা বলে দিই, রচয়িতা আপনি। অর্থাৎ মিনের ক্ষেত্রে যেটা সব থেকে সমস্যাবহুল, মিন হচ্ছে এমন একজন
যদি ব্যক্তি দিয়ে বলি, এমন একজন ব্যক্তি তিনি প্রকাণ্ড নলেজেবল, সব কিছু আছে, কিন্তু তিনি সাংসারিক যে ছোটোখাটো জায়গাগুলো তাকে দেখতে হবে, যেগুলো থেকে কিছু ত্রুটি বিচ্যুতি হতে পারে, কিছু মানুষ থাকে ফল্ট ফাইন্ডার, তিনি বসেই থাকেন, তিনি মুখ খুলবে তো কিছু বলবে এবং সেটা অবশ্যই খারাপই বলবে। তো সেই রকম ধরনের মানুষের কিন্তু এরা খুব দ্রুত শিকার হয়ে যায়, কারণ এরা অতটা ভাবে চিন্তা করে না, সব কিছুকে খুব ইমোশনালি, খুব প্যাশনেটলি চিন্তা করে কাজ করে। এটা শুক্রের এক্সল্টেড স্টেট, তার ফলে তারা একটা ব্রাউন স্টাডিতে থেকে সব কিছু চিন্তা করবার চেষ্টা করে এবং নলেজের নিরিখে, তাদের নলেজের নিরিখে। তো সেটা অনেক সময় কিন্তু ভুল হয়। রাহু কেতুর অ্যাক্সিসের মধ্যে এখন রয়েছে, তার ফলে সেই ভুল হওয়ার প্রাধান্যটা কিন্তু বাড়বে। বুধ কিন্তু ডিসিশন মেকিং এবিলিটি, বিশেষত ইনস্ট্যান্ট ডিসিশন মেকিং এবিলিটিকে কিন্তু ভীষণভাবে ডিস্ট্রয় করে, মানে যেটাকে আমরা বলি উপস্থিত বুদ্ধি, প্রেজেন্স অফ মাইন্ড, সেটাকে কিন্তু খুব ডিস্ট্রয় করে। হ্যাঁ, তারা কিন্তু ফাম্বল করে, হঠাৎ করে কিছু চলে আসলে তারা সেটাকে নিতে পারে না, অবান্তর জিনিসপত্রের কথা বলে যেটা বিষয়ের সাথে যুক্ত নয়, এরকম ধরনের কিন্তু সৃষ্টি হতে পারে। এবং যতই কাজ করুক না কেন, কোনো স্যাটিসফ্যাকশন তাকে কিন্তু এই সময়টাতে দেবে না। অর্থাৎ পরিশ্রম করে বেতন পাচ্ছে, কিন্তু কাজেরও তো একটা স্যাটিসফ্যাকশন থাকে, সেটা সে পাবে না। উপরন্তু তার যদি রাহুর পোস্টিং বা মঙ্গলের পোস্টিং যদি খারাপ হয় বেস হরস্কোপে, তাহলে কিন্তু তারা অনর্থক দ্বন্দ্বে বা তর্কে জড়িয়ে পড়বার কিন্তু প্রবণতা ভীষণভাবে এ সময় তৈরি হতে পারে। তাহলে সেটা পরিস্থিতি কিন্তু ফ্রম ফ্রাইং প্যান টু ফায়ার হয়ে যাবে এ সময়, ভুলেও করবেন না। এবং পিতার স্বাস্থ্যের দিকে খুব বেশি পরিমাণ নজর দেবেন, এবং মায়ের বয়স যদি 64 বছরের বেশি হয় তাহলে মায়ের স্বাস্থ্যের দিকেও কিন্তু নজর দেবেন। বৃহস্পতি কিন্তু এই সময় তাহলে মানে 7th 5th কম্বিনেশনের মধ্যে থাকবে, এটা মায়ের শরীরের ক্ষেত্রে নজর দেওয়ার প্রয়োজন আছে। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।